নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা উপন্যাস পৌষ ফাগুনের পালা। আজ শোনাচ্ছি এই উপন্যাসটির একবিংশ পর্ব। হিরিক বুঝলি, ও অমন এক একটা আসে মধ্যে মধ্যে, ও আমি ঢের দেখেছি। বলি বয়স তো আর আমার কম হলো না, কত হিরিকি এলো গেল। আমি ঠিক আছি, কিছুদিন অন্তর অন্তরই এইরকম এক একটা হুজুগ আসে। যারা পাগল, যারা ছন্ন, তারাই ওসব হুজুগে ধেই ধেই করে নাচে। ওসব দেখে দেখে হদ্দ হয়ে গেলুম। তোরা বললি তোমরা চলে যাও, আর অমনি ওরা বাপের সুপুত্র হয়ে চলে গেল সব। ওরা খুব বাহাদুর হয়েছেন কি না, সবাই একেবারে ওদের ভয়ে জুজু হয়ে গেছে। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। ইংরেজ একটা বন্দুকে শব্দ করলে বাবুরা কে কোথায় থাকবেন সব তার ঠিক নেই। ওরা হুমকি দেবে না, সেই ভয় ইংরেজরা অমনি শ্যালে গর্ত খুঁজবে লুকোবার জন্যে। সেবার সেই যখন প্রথম স্বদেশী হুজুগ ওঠে, ব্যাঙবাবু না কে এক গান বেঁধেছিল না, খুব চলতো গানটা তখন। বাংলা এবার স্বাধীন হবে বক্তৃতার জোরে, বাংলা ছেড়ে জাহাজ চড়ে সাহেব কাল পালাবে ভোরে। সেই বৃত্তান্তই তো চলছে দেখছি আজ। কি সমাচার না, ওরা সব কংগ্রেস ওলারা অনেক ভেবে চিনতে বেচে দেখে বক্তৃতা দিলেন, ইংরেজ তোমরা ভারত ছাড়ো। ওরা যেন ওই গান্ধী মুখ পোড়ার হুকুমচারি ওয়াস্তায় বসেছিল এতদিন। মোটঘাট বেঁধে জাহাজ ঘাটায় গিয়ে হুকুম পাশ হয়েছে, সব অমনি দুধদার পালাবে। রেখে বোস দেখি ওসব কথা। ওই করে মাঝে মাঝে হুজুগ তুলে একদল লোক নিজের দিন কিনে নিচ্ছে, আর চিরকালে একদল বোকা মুক্কু আছে, তারা মরছে জেল কেটে ফাঁসির দড়িতে গলা দিয়ে। অন্য লোকের অভাবে নাতি বলাইকেই হাত পা নেড়ে বোঝান শ্যামা। এক এক সময় দীর্ঘ বক্তৃতা দেন তাকে ধরে। বলাই উপলক্ষ, সেই সব কথা বোঝেও না, বোঝার কোনো গরজও নেই তার। কিন্তু তাতে শ্যামার কিছু যায় আসে না। কেউ না থাকলেও আজকাল অমনিই বকে যান শ্যামা। বয়স বাড়ার জন্যেই হোক আর নানা রকম আঘাত সয়ে সই হোক, তার সেই আগেকার স্বভাব গাম্ভীর্য একেবারে নষ্ট হয়ে গেছে। যে বকুনি বা থকবকানি তিনি চিরকাল অপছন্দ করতেন, সেই বকুনি এখন যেন তাকেই পেয়ে বসেছে। বকুনি ছাড়া থাকতেই পারেন না আজকাল। কোনো কারণ থাকলেও বকেন, না থাকলেও বকেন, কারণ সৃষ্টি করে নেন বকবার জন্যে। বকুনির মধ্যে আবার গালাগালেরই অংশ বেশি। কাউকে না কাউকে গালাগাল দিয়েই যান। ছেলে, বউ, মেয়ে, জামাই, পাড়া পড়শি, মায়ের দেশের সর্বজন শ্রদ্ধেয় নেতারা পর্যন্ত। শেষে যখন আর কোনো মানুষ অবশিষ্ট থাকে না, তখন গাছপালাগুলোকে নিয়ে পড়েন। তোরাই কি কম সত্য, সব সব বেঈমান, একদার থেকে সবাই বেঈমান তোরা। এত করে কন্যা করছি, একটা ফল দেবার নাম নেই কারোর। খাচ্ছেন দাচ্ছেন যেন বনবাগে ধাইছেন সবাই। কেন অন্য লোকের বাড়ি গিয়ে তো ফল ফসল ঢেলে দিয়ে আসতে পারো সব। আমি কি এমন সত্যতা করেছি তোদের সঙ্গে যে আমার ওপরই এত আরই আকচ? মর মর, সবাই মর তোরা। দেবো নবাবে ঘুচিয়ে একদিন কাঠওয়ালা ডেকে সব গাছ কাটিয়ে যখন বিক্রি করে দেব, তখন বুঝবেন সব। কেন কেন সুখসুমন্দা আমার মাটি জুড়ে বসে থাকবি শুনি? পাড়ার লোক বলে পাগল, বলে নতুন বামুনদের বুড়িটার শোকে তাপে মাথা খারাপ হয়ে গেছে। বলাইয়েরও তাই ধারণা। পাগল সে বেশি দেখেনি বটে, তবে পাগলদের কথা শুনেছে সে। এখানে বাজারে যে বুড়ো পাগলটা একেবারেই উদম বসে থাকে ময়রাদের উনুনের ধারে, সেও তো অমনি দিন রাত বকে আর গান গায়। এ বুড়ি গান গায় না বটে, বকে তার চতুর্গুণ। বলাইয়ের এক দণ্ডও থাকতে ইচ্ছে করে না এখানে, নিহাত কোথাও তার স্থান নেই বলেই পড়ে থাকতে হয়। বড় মাসি আগে আগে বলতো তার ওখানে গিয়ে থাকার কথা, কিন্তু এখন আর উচ্চবাচ্য করে না। তাদের অবস্থা নাকি খারাপ হয়ে পড়েছে, মেসোমশাইয়ের চাকরি চলে গেছে, এক পয়সা রোজগার নেই। গোষ্ঠী শুদ্ধ মেজকর্তার হাত তোলায় দিন কাটাচ্ছে। ও বাড়ির মেজদার বিয়ের আগে নাকি মেজকর্তা ওদের একটা মুদির দোকান করে দিয়েছিলেন। ওরা সেটা চালাতে পারেনি। ১,০০০-১,২০০ টাকা ঘুচিয়ে আবার ঘরে এসে বসেছে সবাই। কাজেই সেখানে গিয়ে উঠবার কোনো উপায় নেই। আর হুট বলতে কোথাও যেতে আর ভরসাও হয় না ওর। ইদানিং দিদিমার মেজাজ হয়ে উঠেছে ভয়ঙ্কর, তেমনি অর্থ পিশাচ হয়ে উঠেছে। মেজমাসির দুর্দশা তো চোখে দেখল সে। অসুখে ভুগে কঙ্কালসার হয়ে এসে দাঁড়ালো।
ঠিক রাস্তার কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিলেন দিদিমা। ঝ্যাঁটা মেরে তাড়ানোটা মুখের কথা নয় ওর, সত্যি সত্যি ঝ্যাঁটায় হাত দিয়েছিল। যদি আর একটু দেরি করতে উঠতে তো হয়তো সত্যিই ঝ্যাঁটা তুলতো বুড়ি। বড় মাসির বাড়ি কেউ বিশ্বাস করেনি কথাটা, কিন্তু বলাই নিজের চোখে দেখেছে। হ্যাঁ, মেজমাসির দোষ আছে হয়তো, অসময়ে এসে উঠেছে, তারপর সুযোগ পেলেই চলে গেছে, এদের সুবিধে অসুবিধের দিকে তাকায়নি। কিন্তু তবু পেটের মেয়ে তো হাজার হোক, ওই মরার দশা হয়ে এসে দাঁড়ালো, এক ফোঁটা জল পর্যন্ত খেতে দিলে না। বাইরে থেকে বিদায় করে দিলে, বাইরের বাগানে বসে পড়েছিল, সেইখান থেকেই উঠে চলে গেল চোখের জল মুছতে মুছতে। শেষ পর্যন্ত সেই বড় মাসির বাড়ি গিয়েই উঠতে হলো তাকে। বরং মেজকর্তা সে তো পর বলতে গেলে, সে অনেক ভদ্রতা করেছে। 5-6 দিন ওখানে রেখে ছেলেদের দিয়ে হাসপাতালে পাঠিয়ে বলে কয়ে একেবারে 10-15 দিনের মতো ওষুধের ব্যবস্থা করে দিয়ে তবে ছেড়েছে সে। মা একখানা নতুন ধান ধুতি, মেয়ের বাড়ি যাবার গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে দিয়েছে যাবার সময়। বড় মাসিকেও মানতে হয়েছে যে হ্যাঁ, মেজকর্তা আমার মানটা রেখেছে বাবু, সেটা গরমান্যে যেতে পারবো না। বলাই তবু শেষ পর্যন্ত আশা করেছিল যে 2-4 দিন পরে দিদিমার মনটা নরম হবে, ও বাড়ি থেকে ডেকে পাঠাবে। ডেকে পাঠানো তো দূরের কথা, একটা উদ্দেশ্যও করলে না। বরং মেজদা উপযাচক হয়ে একদিন খবরটা দিতে এলে বলেছিল, ওসব কথা আমাকে শোনাবার দরকার নেই, ও কথা আমি শুনতে চাইনি। আমার মেজো মেয়ে অনেকদিন মরে গেছে, খালদারে গেছে, এই আমি জানি। তার কথা ছাড়া যদি আর কোনো কথা থাকে তো বলো। এরপর দিদিমার আশ্রয় ছাড়বার কথা ভাবতেও সাহস হয় না বলাইয়ের। দিদিমা যে বলে, কাউকে চাই না আমার, কাউকে দরকার নেই। আমার স্বকুষ্টি মরে হেজে গেছে, এই জেনে আমি নিশ্চিন্তে আছি। সেটা কথার কথা নয়। বুড়ি একেবারে একাই থাকতে পারে, সত্যিই হয়তো কাউকে দরকার নেই ওর। আর গেছেও তো একে একে সবাই চলে। নেহাত বলাইয়ের কোনো উপায় নেই বলেই যেতে পারেনি, কিন্তু শ্যামা তো ঠিক মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছেন। কাউকে কোনোদিন কাকুতি মিনতিও করেন না এসে থাকতে, কারুর বাড়ি গিয়েও ওঠেন না। নিজের গাছ গাছালি, তরুকলা, আমড়া, শশা, কলা, নারকেল আর নারকেলের পাতা, ঝাঁটার কাঠি এবং সুপুরি, নারকেলের বেলদো, শুকনো বাঁশপাতা, আমড়া পাতা, এইসব নিয়ে দিন কেটে যায় তার। 5টা মানুষের মুখও যে দেখেন না তা নয়, অধমর্ণের দল তো আছেই, নিত্য নিয়তই আসে তারা। সব জড়িয়ে একটা নিরন্ধ্র কর্মব্যস্ততার মধ্যেই দিন কাটে। বরং ওরই মধ্যে 11টায় হোক, 12টায় হোক, অথবা 3টেতেই হোক, উনুনও জ্বালেন একবার ঠিক। নিহাত ভাতে ভাতও খান না, 1-2টো তরকারিও রান্না করেন, কারণ তার ঘরেই রান্নার বহু উপকরণ থাকে। তবে রাঁধেন ওই একবারই, যা রাঁধেন তাই থেকেই খানিকটা সরিয়ে রেখে দেন বলাইয়ের জন্য। সে সন্ধ্যার পরই খেয়ে নিয়ে ওপাট চুকিয়ে ফেলে। একটা ছেলের জন্য দুবেলা উনুন জ্বালার পরিশ্রম আর করেন না। তবে এখনো পর্যন্ত এসব পরিশ্রম ওর গায়েও লাগে না। শুধু রান্নাই নয় বা ঘরের কাজই নয়, বাসনপত্র ওকেই মেজে নিতে হয়। একটু ঝুঁকে পড়ছেন আজকাল, ভারী জিনিসপত্র বা বাসন নিয়ে আনাগোনা করতে কষ্ট হয় ঠিকই, কিন্তু করে যান উনি মুখ বুঝেই। টাকাখানেক মাইনে দিলেই একটা ঠিকে ঝি পাওয়া যায়। আজকাল এখানেও ঠিকে ঝিয়ের চলন হয়েছে, কিন্তু শ্যামার কাছে এতটা বাজে খরচ কল্পনাতীত। একটা টাকা মানে তার কাছে মাসে 2 পয়সা হিসেবে সুদ, অর্থাৎ বছরে 6 আনা। 3 বছরেরও কম সময়ে সেই টাকাটা 2টো টাকায় পরিণত হতে পারে। একটা টাকাও এমন কিছু ফেলনা নয়। টাকা তো টাকা, 7 হাত মাটি খুঁড়লে একটা পয়সা বেরোয় না। একটা টাকা যদি এতই তুচ্ছ হতো, তাহলে রাজ্যের লোক সেই 1 টাকা ধার করবার জন্যেই হত্যে দিয়ে পড়ে থাকতো না তার দরে, তাও ঘর থেকে জিনিস বার করে। তাছাড়া দরকারও নেই তার অত সুখে, তিনি বেশ আছেন, ভালোই আছেন। একটু ঝুঁকে পড়েছেন বটে, বেশি চলাফেরা বা বেশি কাজকর্ম করলে পিঠটা টনটন করে ওঠে। তখন হাতের কাজ বা বোঝা ফেলে একবার পিঠটা ছাড়িয়ে না নিতে পারলেও চলে না। কিন্তু তাই বলে দিদির মতো একেবারে অথর্ব হয়েও যাননি, হাত পা এখনো তার তাবে আছে। আর তা যতদিন আছে ততদিন কারোর সাহায্য চানও না তিনি। বসে খাবার শখ তার নেই, কোনো কালেই ছিল না। সুখ যে তার অদৃষ্টে নেই তা তিনি জানেন, অদৃষ্টে না থাকলে সুখভোগ হয় না।
ওই তো দিদি, ছেলে পরপর 3টে বিয়ে করলো, শেষের বিয়ে তো করলো স্রেফ মায়ের দোহাই দিয়েই। কাজ করার লোক চাই এই অজুহাতেই অমন সোনার প্রতিমার আসনে এনে বসালো কালো ব্রেসকাট ওই মেয়ে ছেলেটাকে। তাই কি দিদি বসে খেতে পারছে? উঠতে পারে না, পা দুটো পড়ে যাবার মতো হয়েছে, তবু পাছা ঘষে ঘষে হামাগুড়ি দিয়েও রান্নাবান্না কাজকর্ম করতে হচ্ছে। না করে উপায় কি? এই বউ যা কাজের, দিনান্তে একগাল ভাত কারু জুটত কিনা সন্দেহ, দিদি না সঙ্গে থাকলে। পঙ্গু হয়ে মরে মরেও সব করতে হচ্ছে দিদিকে, অথচ ওই দিদি এককালে এক ঘটি জল পর্যন্ত গড়িয়ে খায়নি নিজে হাতে। না, সুখ যার অদৃষ্টে নেই তার সুখভোগ হয় না কিছুতেই। তারও তো বারবারন্ত সংসার দেখে মা বিয়ে দিয়েছিলেন, সব যেন উড়ে পুড়ে গেল তিনি যেতে না যেতে। তাও বহু দুঃখ বহু লাঞ্ছনা সহ্য করে যদিবা আবার একটা সংসার খাড়া করলেন, ভোগে কি এলো? বড় ছেলে বড় বউ নাতি নাতনি সবাই তাকে এই বনবাসে ফেলে রেখে চলে গেল, পর হয়ে গেল হয়তোবা চিরকালের মতোই। আগে বছরে 2-3 বার আসতো, এখন কালে ভদ্রে আসে, বছরে একবারও হয় কিনা সন্দেহ। ওর এ বাড়ির খাওয়া খেয়ে নাকি তারা থাকতে পারে না। সেখানে 3 আনাসের মাছ, রোজ মাছ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এখানে থোর সরসরি ডুমুরের ঝোল দিয়ে ভাত রোচে না তাদের মুখে। নবাব সব, নবাব পুত্তর। তার উপর আবার গোবিন্দ ছেলেটা গিয়ে জুটেছে ওইখানে, তার আরও নবাবী মুখ। বউ গিন্নিমো করে নিয়ে গেছেন, কাউকে জিজ্ঞেস নেই, মত নেওয়া নেই। দাসীবাদী যা হোক একটা পড়ে আছে তা একবার জানানো পর্যন্ত দরকার মনে করেনি। যার সুবাদে সুবাদ সেই কিছু টের পেল না, একটা বোঝা চেপে গেল মাথায় চিরকালের মতো। ইচ্ছে করে যেচে এসে বোঝা চাপানো হলো। আহাম্মক সব, আহাম্মক। নইলে ছেলে মেয়েদের কি ওইভাবে তৈরি করে? কত মাইনে পাস রে বাবা, যে মাছ না হলে ভাত ওঠে না মুখে? তোদের বাপের যে ওই ডুমুরের ডালনা শুশুনি শাকের ঝোল দিয়েও ভাত জোটেনি এককালে। একবেলা শুধু ভাত দুটি পেলেও বেঁচে যেত সে তখন। তাতেও তার যে স্বাস্থ্য ছিল, যে খাটবার শক্তি, তা কি তোরা অত মাছ দুধ খেয়েও পাবি কখনো? না, 5টা মানুষের মধ্যে থাকা কি কারোর সাহায্য পাওয়া ভগবান তাঁর অদৃষ্টে লেখেননি যখন, তখন তিনিও চান না মিছিমিছি টানাটানি করে ছেঁড়া চুলে খোপা বাঁধতে। শুধু বড় ছেলে কেন, ওদের সবাইকেই খরচের খাতায় তুলে রেখেছেন তিনি। নইলে দুটো মেয়ে বিধবা হয়ে শুধু হাত করে এসে উঠল, তবু তাদের ভাত কাপড় দিয়ে পুষতে রাজি হয়েও তাদের কাউকে ধরে রাখতে পারলেন না কেন? তারা কেউ কাজে এলো না কেন? একজন তো মরেই গেল, মরার বাড়া গাল নেই। আর একজন হুতোষিনী মূর্তি ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সাদ্দরে লাথি ঝেঁটা খেয়ে। সেও তার ভালো, তবু মার কাছে সম্মানের ভাত বসে খাওয়া তাও ভালো লাগে না। বিনা খাটুনির রাঁধা ভাত তেতো লাগে তার। তা লাগুক, শ্যামা ঠাকরুনের কিছু এসে যায় না তাতে। বেশি কথা কি, কালা হাবা কাজের বার ছেলেটার বিয়ে দিলেন, বেছে বেছে যার সাতকুলে কেউ নেই, বাপে মরা মায় খেদানো মেয়ে দেখে সেও তেজ দেখিয়ে চলে গেল। তেজ দেখালেও দেখাতে পারলেও সেও বিধাতার বাদশাদা বলতে গেলে। ছাপাখানায় 15 টাকা মাইনের চাকরি করে আর বাছাধনকে এই বাজারে মাগ ছেলে পুষতে হতো না। কোথা থেকে সেই ছাপাখানার মালিকের বন্ধু এক মারোয়ারির নজরে পড়ে গেল। তাই বদ্ধ কালার ভালো মানুষ মতো দেখে কি মনে হলো, দয়াই হলো কিংবা অন্য কোনো মতলব খেলে গেল মাথায়, এক টুকরো কাগজ দিয়ে 1 লাইন ইংরেজি লিখতে দিলে। কান্তির হাতের লেখা চিরদিনই ভালো, মুক্তোর মতো। দেখেই পছন্দ হয়ে গেল ভদ্রলোকের। তখনই ওর সেই মনিবকে বলে একেবারে সঙ্গে করে নিয়ে গেল নিজের গদিতে। এক কথায় সেধে 40 টাকা মাইনের চাকরিতে বসিয়ে দিলে সেই দিন থেকে। অফিসে বসে অপর বাবুদের সঙ্গে কাজ করতে হয় না, বাবুর বাড়িতে বসেই কাজ ওর। বিকেলের টিফিন পর্যন্ত দেয় বাবুর বাড়ি থেকে, ফল মিষ্টি নানা রকম ঘিয়ে ভাজা খাবার। মারোয়ারি বাবুটির নাকি কি সব নিজস্ব খাতা লেখার কাজ আছে, সেসব হিসেব আলাদা, বাড়িতে বসেই করতে হয়। সেজন্যেই খুব পছন্দ হয়েছে তার। বদ্ধ কালা লোক, কারোর সঙ্গে চট করে গল্প জমাতে পারবে না, এই দেখেই পছন্দ হয়েছে আরো। তা সেই মাইনে কি আর তাঁর ভোগে লাগলো? যেমন চাকরি পাওয়া, সর্বনাশী বউ যেন ওর তাক করেছিল। তা ওর সিন্নি তো ঠাকুর খেলে বাপু। শ্যামা মনে মনে বলেন,
ঠাকুর মুখ পোড়ারা তো কম একচোখো খোলো নয়। সঙ্গে সঙ্গে বরকে নিয়ে আলাদা হয়ে গেল। এমন পাকা ঘরে থাকা, এমন নিজের বাড়িতে সম্মানের থাকা ভালো লাগলো না তাদের। বালিগঞ্জের দিকে মনোহরপুকুর না কি এক পাড়ায় গিয়ে বস্তিতে উঠেছে, সেইখানেই 2 টাকা দিয়ে ঘর ভাড়া করে। খুব সুখে আছে। এখানে অর্ধেক কাজ তো শ্যামাই করে দিতেন। উনুনের ধারে তো যেতেই হতো না বলতে গেলে। সেখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হচ্ছে। ছেলে হয়েছে, হাসপাতালে গিয়ে খালাস হয়ে এসে সেই অবস্থাতেই আঁতুড়ের মধ্যেই নাকি রান্নাবান্না সব করছে। সেই ভাত ছেলেও খাচ্ছে, তবু সেও নাকি ওদের ভালো। অথচ কি যে অনিষ্ট ওদের করছিলেন তিনি, তা আজও ভেবে পান না। বউকে যে তেমন কোনো বকাঝকা করতেন তাও নয়। সত্যি কথা বলতে কি করতে সাহসী হতো না। ঝগড়া তো কোনোদিন করেনি। তাও তার এত অসহ্য হলো। তার চেয়ে ঢের বেশি সয়েছে বড় বউ, তাও মানতেই হবে। আর কান্তিকে তো বুকে করে রেখেছিলেন, যাকে বলে ডানার আড়ালে। সেও অনায়াসে এত বেইমানি করতে পারল। আশ্চর্য। আবার ভাবেন, আশ্চর্য হবারই বা কি আছে? বেইমানের ঝাড় যে ওরা, যেমন বংশ তেমনই হবে তো। তা তিনিও তেমনি। 1 মাসের ছেলে নিয়ে দেখাতে এসেছিল ওরা। কোনো কটু কথা বলেননি বটে, তবে সে ছেলের মুখের দিকে তাকিয়েও দেখেননি, আর দেখবেনও না কখনো। সেটা স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন। ও ছেলে তার নাতি নয়, ওকে তিনি পৌত্র বলে স্বীকার করতে রাজি নন। এখন বন্ধনের মধ্যে এক বলাই, তবে তার আশাও তিনি রাখেন না। আর বলেন, আগ ন্যাংলা যেমন গেছে, পেচ ন্যাংলা তেমন যাবে। ওরা সব বুনো পাখি, খাবে দাবে, বনো বাগে ধাইবে। যে কদিন না খুঁটে খেতে শেখে সেই কদিনই কাছে আছে, তারপরে একদিনও থাকবে না আর। তা আমি বেশ জানি, তাই আশা ভরসা ওদের ওপর কিছু রাখি না। মায়া মমতাও কিছু নেই। নিহাত কেষ্ট জীব পড়ে আছে, তাই দুমুটো খেতে দিচ্ছি, ওই পর্যন্ত। মায়া মমতা কারুর ওপর নেইও, তার কথাও নেই। বলাইয়েরও যে ও বস্তুটার জন্য খুব একটা দুঃখ আছে তা নয়। আজন্মই তো বলতে গেলে সে মায়া মমতা স্নেহ ভালোবাসার মুখ দেখেনি। বাপের কথা তো ওঠেই না। মা কিছুদিন ছিল, মায়ের কথা মনেও পড়ে, কিন্তু সে থেকেও না থাকারই মধ্যে। মায়ের স্নেহ কাকে বলে তা বলাই জানল না একদিনের জন্যেও। জ্ঞান হয়ে অবধি দেখে আসছে নির্লিপ্ত নিরাসক্ত জড়ভরত। দিদিমার কাছে কে জানে কেন সে স্নেহ আশাও করেনি কোনোদিন। দিদিমার সঙ্গে জড়িয়ে যেন বস্তুটি কল্পনাও করা যায় না। এখানে এসে একটু স্নেহ ভালোবাসা যা পেয়েছে বড় মামির কাছে, কিন্তু সেও এতদিনের কথা হলো যে তার স্মৃতিটা পর্যন্ত ধূসর হয়ে গেছে মনের মধ্যে। ছোটবেলায় 3 বছরের স্মৃতি ভুলতে 3 দিনের বেশি লাগে না। ও বয়সে মনটাও থাকে সামনের দিকে ঝুঁকে। পেছনের কথা নিয়ে মাথা ঘামানো তার স্বাভাবিক নয়। সুতরাং স্নেহ মমতার অভাব নয়, বলাইয়ের দুঃখ অন্যত্র। তার বড় দুঃখ ওই বন্দি দশা। এই একটা বাড়ি এবং বেড়া দেওয়া এইটুকু জমির মধ্যে আটকে থাকা। অবশ্য এই বন্দিদশা কতকটা তার স্বেচ্ছাকৃত। সেই বেরোতে চায় না ইদানিং। শ্যামা বেরোতে বললে বিদ্রোহ করে, সোজাসুজি অস্বীকার করে বেরোতে। কারণ লজ্জা নিবারণের মতো কোনো বস্ত্র তার নেই। এই জন্যেই তার লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। যখন খুব ছোট ছিল তখনকার কথা আলাদা। ছেঁড়া পাঁচি ধুতির ওপর মহাশ্বেতা ছেলেদের পরিত্যক্ত ঢলঢলে পুরনো জামা পরে, তাদের নতুন জামারও যা ছিঁড়িছাট ভদ্র সমাজে পড়ে যাওয়ার মতো কিনা বলাইয়ের আজকাল সন্দেহ হয়। সিদ্ধেশ্বরী তলার কাছে পাঠশালায় পড়তে যেত। সেখানে তত বেমানান দেখাতো না সেটা। কিন্তু ইংরেজি স্কুলের কথা আলাদা। সেখানে ছেলেরা ফিটফাট হয়ে না আসুক, খুব পাগলের মতোও আসে না। অন্তত হাফ প্যান্ট আর হাফ শার্ট পরে আসে একটা করে। পুরনো হলেও তাতে 1-8টার বেশি সেলাই থাকে না। অথচ বলাইয়ের আগে যাও বা ভদ্রতা রক্ষার মতো সামান্য কিছু ছিল, তাও রইল না ক্রমশ। শ্যামা দিন দিনই খরচের হাত গুটিয়ে আনছেন। বাড়িতে পরার জন্য ছেঁড়া গামছা বা দুসুতি বরাদ্দ হয়েছে। এই দুসুতি বহুকাল আগে অভয়পদ দিয়েছে। আগে তাদের অফিসে বস্তা বস্তা আসতো এগুলো। কি যেন কলকবজা মোছা না কি কাজে লাগতো। অভয়পদ মধ্যে মধ্যে কতগুলো করে নিয়ে আসতো। সে আনতো বাজারের ঝাড়ন বা রান্নাঘরের হাঁড়ি করা মোচবার জন্য।
নিয়ে এলে এ বাড়িতেও খান কতক করে ফেলে দিয়ে যেত। সেইগুলোই পুতু পুতু করে জমিয়ে রেখে দিয়েছেন শ্যামা। গামছা হিসেবে ব্যবহার করলে গা মোছা যায় হয়তো, কিন্তু পরে লজ্জা নিবারণ হয় না। শ্যামা বলাইকে সেই দুসুতি মধ্যে মধ্যে একটা করে বার করে দেন। বলেন, বাড়িতে তো দ্বিতীয় জনমনীষী নেই, থাকার মধ্যে তো আমি একা। তা আজকাল আমি তো চোখে ভালো দেখতেও পাই না, সব ঝাপসা ঝাপসা দেখি। কাজকর্ম করি আন্দাজে আন্দাজে। তা এখানে আর অত অ্যালবা পোশাকের দরকার কি? এই বেশ পরা যাবে, পরে থাক দিকি। অত কাপড় গামছা আমি জোগাতে পারবো না। এত আসে কোথা থেকে? তোর বাপ কি জমিদারি রেখে গেছে? আর কি এমন নবাব খানজাখা তুমি যে সিমলে শান্তিপুরে ধুতি এনে জোগাতে হবে? কিছুদিন যাবতই বাড়িতে এই ব্যবস্থা চলছে। আগে কোনো ঘাতকের গলার আওয়াজ পেলে ঘরে ঢুকে বসে থাকতো, কিন্তু তাতেও অব্যাহতি মিলত না। ঘরে আছে জেনে শ্যামা ডেকে এটা ওটা ফরমাস করতেন। আর ডেকে কোনো কথা বললে মুখের ওপর কিছু না বলা যায় না, আর বেরোনো মানেই লজ্জা। মনে হয় এর চেয়ে এই মুহূর্তে মরে যাওয়াও ভালো। আজকাল তাই কাউকে বেড়ার আগর খুলতে দেখলেই বা কারোর গলার আওয়াজ পেলেই একেবারে পিছন দিকের পগারের ধারে গিয়ে বসে থাকে। এই অবস্থায় মানুষের সঙ্গ থেকে গোসা ভাম ভোদরের সঙ্গ বাঞ্ছনীয় মনে হয়। তবু বাইরে বেরোবার জন্য যদি একটা ধুতি দিতেন শ্যামা, অন্তত ওর পড়াশোনাটা বন্ধ হতো না। বাপমা মরা অনাথ বলে, বিশেষ ওর মা রেলে কাটা পড়ার পর ওর সম্বন্ধে সকলেই একটু দয়া অনুভব করতেন। প্রথম থেকেই পাঠশালে বা স্কুলে ফ্রি পড়ছে। ওর বই খাতা যা দরকার মাস্টারমশাইরা চেয়ে চিনতে জোগাড় করে দিতেন। পড়াশোনাতেও খুব খারাপ ছিল না, কিন্তু স্কুলে যাওয়াই যদি বন্ধ হয় তো লেখাপড়াটা করে সে কী করে? শ্যামা এই অসুবিধাটা আদৌ বোঝেন না। ও বাড়ি থেকে কাঁথার নাম করে ছেঁড়া ধুতিগুলোই চেয়ে নেন, তাই আবার সেলাই করে তালি দিয়ে পরতে দেন বলাইকে। সেই কাপড় পরে স্কুলে যেতে বলেন তাকে। বলেন, তুই যে গরিবের ছেলে, অনাথ, সবাই তা জানে। তোরা তো ভালো ভালো পোশাক না পরলেও চলবে। কাপড় ওই, জামার অবস্থা আরো খারাপ, কারণ মহাদের ছেলেরা বেটে ধরনের, কাঁধগুলো চওড়া। বলাই এই বয়সে বেশ ঢ্যাঙা হয়ে উঠেছে, ঢ্যাঙা আর রোগা। ওদের জামা একেবারেই তার গায়ে লাগে না। তবু প্রথম প্রথম কতকটা পড়ার উৎসাহে, কতকটা এই শূন্যপুরী থেকে অব্যাহতি পেয়ে মানুষের মধ্যে, মানুষের হাসি গল্প কোলাহলের মধ্যে গিয়ে পড়ার আগ্রহে তাও গিয়েছিল বলাই। বেশ কিছুদিন গিয়েছিল, কিন্তু ক্রমশ ছেলেদের ঠাট্টা তামাশা টিটকিরি অসহ্য হয়ে উঠল। শুধু সহপাঠীরা নয়, স্কুল শুদ্ধ ছেলেরা ঠাট্টা করে, খ্যাপায়, হাততালি দেয়, এমন এমন কথা বলে যে মায়ের মতো রেলে গিয়ে গলা দিতে ইচ্ছে করে বলাইয়ের। তাদেরও খুব দোষ দেওয়া চলে না অবশ্য। অপর ছেলেদের সঙ্গে মিলিয়ে দেখে নিজের বেশভূষাটা নিজের কাছেই হাস্যকর বলে মনে হয়েছে বলাইয়ের। উড়ে পুকুরের ধারে ভাঙা চালাটার মধ্যে যে হাজারি বুড়ি থাকে, দৌড়ে দৌড়ে বাসন মেজে অতি কষ্টে দিন কাটে যার, তার নাতি এক করিও বলাইয়ের চেয়ে ঢের ভদ্র পোশাকে আসে, খাকি হাফ প্যান্ট আর গেঞ্জি। কিন্তু এই ঢলঢলে অথচ খাটো সাততালি দেওয়া জামার শতচ্ছিন্ন কাপড়ের চেয়ে তো ঢের ভালো। তাও শ্যামা আজকাল চোখে দেখতে পান না, তালি বাঁকা চোরা বসে। তার উপর সেলাইয়ের সুতোর রঙের ঠিক থাকে না, কারণ সুতো সবই ছেঁড়া কাপড় থেকে বার করে নেন শ্যামা। জমির সাদা সুতোর সঙ্গে পাড়ের রঙিন সুতো মিশে যায়। যদি সত্যিই না থাকতো তো একরকম, দিদিমারও টাকা খরচ করতে হয় না। বলাই জানে বড় মামি পুজোর সময় বলাইয়ের নাম করে আলাদা টাকা পাঠান তার কাপড় জামার জন্যে। সে টাকায় কাপড় কেনা হয় না কসমিনকালে। শ্যামা বলেন, গরিবের আবার পুজো কি? পুজো তো বড় লোকে। কাপড় না থাকলে তবেই কাপড় কিনবো। যতদিন চলে চলুক না। যার বাপ কিছু রেখে যায়নি, নিজে যে লেখাপড়া শিখলো না, তার নবাবি অভ্যেস করা ঠিক নয়। মহা মাকে চিনেছে ইদানিং। নগদ টাকা সে দেয় না, যা দিয়েছে দু একবার কাপড় কিনেই দিয়ে গেছে, কিন্তু সেগুলো একবার করে পরিয়েই বাক্সে তুলে রেখেছেন শ্যামা। শুধু বন্ধ থেকে থেকে সেগুলো বস্তা পচা হয়ে যাচ্ছে। সে কাপড়ের কথা তুললে বলেন, থাক না, ওদের তো আর খেতে দিতে হচ্ছে না, অবরে সবরে কাজে লাগবে এখন।
এক আধটা ভালো কাপড় তুলে রাখার দরকার। নেমন্তন্ন আমন্তন্ন খেতে যেতেও তো কাজে লাগে। বলাই জানে যে অবরে সবরে তার কোনোদিনই কাজে লাগবে না ও কাপড়। নেমন্তন্নই বা তাকে করছে কে? এই এতকালের মধ্যে একবার ও বাড়ির মেজ তার বিয়েতে জাগিয়েছিল। সে সময় বহুকালের একখানা কাপড় বার করেও দিয়েছিলেন শ্যামা, কিন্তু দীর্ঘকাল আলোর মুখ না দেখার ফলে সে কাপড়ে ভাঁজে ভাঁজে এমন একটা ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছিল যে তাকে আর যাই হোক ধোপদুস্ত কাপড় বলা চলে না কোনো মতেই। সকলেই ফিরে ফিরে তার কাপড়ের সেই দাগগুলো দেখছিল বারবার। বলাইয়ের বেশ মনে আছে, তাও সেই তো শেষ। কাপড়গুলো নষ্ট হচ্ছে, হয়ে যাবেও, তবু শ্যামা সেগুলো বার করে কোনো দিনও পরতে দেবেন না ওকে, তা বলাই জানে। এর কোনো প্রতিকারও তার হাতে নেই। একবার মনে হয় যে সে কোথাও পালিয়ে যায়, তার না দেখা ছোট মামার মতো, কিন্তু সাহস হয় না। সে কিছুই জানে না পৃথিবীর এই ওর পরিচিত 2-3 ক্রোশ পরিধির বাইরে যে বিপুল জগৎ, সে সম্বন্ধে ওর কোনো ধারণাই নেই। এত কালের মধ্যে ট্রেনে চড়েনি কখনো। কথা বলার লোকের অভাবে না বলে বলে মানুষের সঙ্গে কথা বলার অভ্যাসটাও গড়ে ওঠেনি ভালো করে। লেখাপড়াও জানে না। কোথায় যাবে সে, কি খাবে, কোথায় কে তাকে আশ্রয় দেবে, অনেক ভেবেও সে ঠিক পায় না। বাড়ি থেকে পালিয়ে গিয়ে কিভাবে অন্য সংস্থান করা সম্ভব তা কল্পনা করার মতো অভিজ্ঞতাও নেই ওর। কারোর সঙ্গে পরামর্শও করতে পারে না। ওর পরিচিত মানুষ বলতে ও বাড়ির ছেলেরা, তারা সকলেই ওর চেয়ে বয়সে অনেক বড়। তাছাড়া তারা ওকে জানোয়ার বা অর্ধ মানুষের মতো কোনো প্রাণী মনে করে, ভালো করে কথাই বলে না ওর সঙ্গে। তাদেরও জ্ঞানের পরিধি খুব বিস্তৃত নয়, সেটুকু বোঝার মতো বুদ্ধি বলাইয়েরও আছে। এর মধ্যে একবার বড় মামি যখন এখানে আসে তখন কথাটা পেরেছিল বলাই। অনেক সাহসে ভর করে অনেক কষ্টে বলেছিল, আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন মাসিমা, আমি আমি আপনাদের ওখানে চাকরের কাজ করব, সেও ভালো। এখানে থাকলে আমার লেখাপড়াটা কিচ্ছু হবে না। ওর কথাটা বলার অসহায় দিন ভঙ্গিতে কনকের চোখে জল এসে গিয়েছিল, কিন্তু তবু বলাইকে নিয়ে যেতে সে পারেনি। প্রথমত আরও একটা খরচ বাড়াতে সাহস হয়নি। তার নিজের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তার উপর গোবিন্দ ছেলের দায় চেপেছে। যত সস্তা গন্ডা দেশি হোক, হিমের মাইনেও এতদিনে 70 টাকায় দাঁড়িয়েছে। এখানে 20 টাকা পাঠিয়ে যা থাকে তাতে এতগুলো প্রাণীর খরচা চালাতে প্রাণান্ত হয় কনকের। মাসে 8 আনা দিলেও বাসন মাজার একটা ঝি পাওয়া যায়, সেটুকুও বিলাস বলে মনে হয়। সর্বদাই টানাটানি করে চলতে হয়। সেক্ষেত্রে আরও একটা পেট যোগ হওয়া, তার লেখাপড়ার খরচা অনেকখানি দায়িত্ব এবং বোঝা। বলাই গেলেও মাসিক টাকাটা কমাতে দেবেন না শ্যামা। 2-1বার যে সে চেষ্টা করেনি হেম তা নয়, কিন্তু প্রস্তাব মাত্রে শ্যামা মাথা ঘুরে গালিগালাজ দিয়ে সাপ সাপান্ত করে এমন পাগলের মতো কাণ্ড কারখানা করেছেন যে তখন মনে হয়েছে যে কোনো মূল্যেও শান্তি কেনা শ্রেয়। সেদিকে কোনো সুবিধেই হয়নি, মাসে মাসে সেই 20 টাকাই টেনে যেতে হচ্ছে। সুতরাং আয় যেখানে বাধা, মোটা ব্যয় কিছু সংকোচ করা সম্ভব নয়। সেখানে আবার একটা খরচের দায়িত্ব ঘাড়ে নিতে সাহস হয়নি কনকের। সেই কথাটাই ওকে বুঝিয়ে বলেছিল কনক। বলাই সব বোঝেনি, হয়তো বিশ্বাসও করেনি, তবে মোটা মুদ্রা কথাটা বুঝেছিল। কনক আরও বলেছিল, তাছাড়া মা এখানে একা, একেবারে দোসরহীন। তুমি চলে গেলে তো দেখবারও কেউ থাকবে না। বুড়ো মানুষ, দিন দিন অথর্ব হয়ে পড়ছেন। এইভাবে একেবারে একা ফেলে রাখা কি উচিত? মরে 2 দিন পড়ে থাকলেও তো কেউ একটা খবর পাবে না। আর মাই বা কি ভাববেন? পাড়ার লোকেও ছিচিৎকার করবে। মা আমাকেই কতগুলো গালমন্দ শাপমনি দেবেন। সে আমি পারবো না বাবা। তা অন্য কোনো ব্যবস্থা করা যায় না? সে অন্য ব্যবস্থাটা যে কি হতে পারে তা কনকও কিছু বলতে পারেনি অবশ্য। বলাই তো বলতে পারেইনি। জামা কাপড় চেয়ে কোনো লাভ নেই, মিছিমিছি ওদের খরচান্ত করে লাভ কি? সুতরাং সে চুপ করেই গিয়েছিল। ম্লান মুখে নয়, বলাইয়ের মুখ ম্লানও হয় না ইদানিং। কেমন যেন ভাবলেশীন পাথরের মতো হয়ে গেছে ওর মুখের চেহারাটা, কতকটা ওর মায়ের মতোই। দেখে বুকের মধ্যেটা ছ্যাঁত করে ওঠে কনকের।
তবু কনক ওর সমস্যার কোনো মীমাংসাই করতে পারেনি, কোনো ব্যবস্থাই হয়নি। যেটা হয়েছে বলাইয়ের সাধ্যের মধ্যে যেটা, সেটাই সে করেছে। স্কুলে যাওয়াটা বন্ধ করে দিয়েছে। কেন কি হয়েছে অকারণ বুঝেই হয়তো কোনো কারণও দেখায়নি। হঠাৎই একদিন বলেছে, আর যাব না। বই খাতাগুলো তাকে তুলে রেখে দিয়েছে খুব সহজভাবে, খুব ঠান্ডা মাথাতেই, যেন হিসেব করে লেখাপড়ার পাঠ চুকিয়ে দিয়েছে। তাতে শ্যামারও বিশেষ কোনো আপত্তি দেখা যায়নি। দু একবার খুব মৃদু গোছের একটা অনুযোগ করে একেবারে চুপ করে গেছেন। ও প্রসঙ্গই আর উত্থাপন করেননি। মনের কোনো নিভৃত প্রত্যন্ত দেশে যেন তার একটা আপত্তি ছিল কোথায়, বলাইয়ের লেখাপড়া শেখা সম্বন্ধে একটা অতি ঘোর স্বার্থপর আশঙ্কা। লেখাপড়া শেখার অর্থই হলো তার কাছে চাকরি পাওয়া, বিবাহ হওয়া, আবার পাখির ডানা গজানো, তারপরেই সে পৃথক হয়ে উড়ে চলে যাবে। এসবই জানা কথা। একটার পর একটা ছবিটা মনের মধ্যে পর পর যেন আঁকা হয়ে আছে তার মর্মান্তিক সত্য চেহারায়। পরিষ্কার দেখতে পান তিনি সেগুলো, ভৃগু সংহিতার ফলাফলের মতো। তাই তার অবচেতন মন একান্তভাবে চাইছিল বলাই মূর্খ হয়ে অপদার্থ হয়ে থাক। জীবন ধারণের জন্যে যেন সর্বদা তার উপর নির্ভর করে থাকতে হয় ওকে। কোথাও না পালাতে পারে সে কোনোদিন। পাখির পায়ে শিকল দিয়ে রাখলেও কোনোদিন সে শিকল কেটে উড়ে পালাতে পারে। কিন্তু যার ডানা কেটে দেওয়া হলো বা যার ডানা গজালো না আদপেই, সে কোনোদিনই উঠতে পারবে না। এই আশ্বাসটুকুকেই আঁকড়ে ধরে থাকতে চান শ্যামা। বলাই মূর্খ, বলাই অসামাজিক। শহরে ধরে আনা বন্য জন্তুর মতোই অসহায় সে, কিন্তু একেবারে নির্বোধ নয়। সহজাত বুদ্ধি কিছুটা তার আছেই। দিদিমার এই স্বার্থপর চেহারাটা তার কাছে ঢাকা থাকে না। এটুকু সেও বুঝতে পারে যে তিনি ইচ্ছে করেই ওকে অমানুষ করে রাখছেন। আর কথাটা যখন ভাবে এক একবার, তখন একটা ব্যর্থ প্রতিকারহীন অন্ধ রোষে যেন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ওঠে। ভয়ঙ্কর একটা কিছু করে শোধ নিতে ইচ্ছে করে এই অবিচারের। সে সময় ওর মনে হয় এক একদিন যে এই বাড়িটায়, তার এই জীবন্ত সমাধির জায়গাটায় নিজে হাতে আগুন লাগিয়ে দেয় সে। কঠিনও নয় বিন্দুমাত্র। কোণে কোণে পুঞ্জীভূত হয়ে জমে থাকা ঘরে দালানে স্তূপীকৃত হয়ে থাকা পাতার রাশিতে একটিমাত্র দেশলাইয়ের কাঠি জেলে দেওয়ার অবস্থা। চোখের নিমেষে বেড়া আগুন জ্বলে উঠবে চারিদিকে। বেশ হয় ওই বুড়িটা পুড়ে মরে, আর সেও। এই জন্তুর জীবন রেখেই বা লাভ কি? তার চেয়ে তার মা যেমন করেছে, এ জন্মের মতো এই জীবন না হয় নিজেই শেষ করে দেবে সে। সেদিনকার সে ঝড়ের মধ্যেও এই মনোভাবটাই বোধহয় প্রকট হয়ে উঠেছিল বলাইয়ের। প্রথম যখন ঝড়টা ওঠে তখন বোঝা যায়নি একটুও যে কোনো অঘটন বা এমন একটা অস্বাভাবিক কাণ্ড ঘটতে যাচ্ছে। পুজোর সময় বাদলা তো হয়, এই সেই রকম একটা কিছু মনে করেছিল সকলে। সারা দিনটাই মেঘলা মেঘলা, মধ্যে মধ্যে দমকা হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টি, এইভাবেই চলছিল। বিকেলের দিকে শুধু হাওয়ার বেগটা একটু বেড়েছিল এইমাত্র, তবু তখনও ঝড় বলে তাকে বোঝা যায়নি। সেদিন ষষ্ঠী, শ্যামার উপবাস। নিরম্ব নয়, ষষ্ঠীতে নিরম্ব উপবাস করতে নেই পুয়াতিদের, তবে ভাতটাও খেতে নেই। সব ষষ্ঠী শ্যামাদের নেই, কিন্তু দুগ্গ ষষ্ঠীটা আছে। যদিও ছেলেদের গাল না দিয়ে জল খান না প্রায় কোনোদিনই, ঠাকুর দেবতার কাছে আসছে জন্মে আটকড়ো হয়ে জন্মাবারই প্রার্থনা জানার নিত্য। তবু ষষ্ঠীর উপবাস পালনেও ভুল হয় না কখনো। 5 পয়সার পুজোও পাঠিয়ে দেন সিদ্ধেশ্বরী তলায়। বাড়িতে পুজোর পাঠ অনেক দিনই উঠিয়ে দিয়েছেন। অত কাণ্ড করে কে? লোক কই তার? সিদ্ধেশ্বরী কালী, ওর মধ্যেই সব দেবদেবীর অধিষ্ঠান, তাই ওখানেই যা কিছু পুজো পাঠিয়ে দেন আজকাল। জামাই বাড়ি বিগ্রহ আছে, 12 মাসে 13 পার্বণ তাদের করতেই হয়, সেখানেও পুজো দেওয়া চলে, কিন্তু জামাই বাড়ি 5 পয়সার পুজো দেওয়া চলে না। সেটুকু চক্ষু লজ্জা এখনও তার যায়নি। সিদ্ধেশ্বরী তলায় অত হিসেব কেউ করবে না, পয়সায় পয়সা মিশে যাবে, ওই তার ভালো। হুঁশও থাকে শ্যামার, ঘরে পাঁজি নেই, কিন্তু আন্দাজে আন্দাজে ষষ্ঠী বা একাদশীর দিনগুলো ঠিক জিজ্ঞাসা করে জেনে নেন পাড়ার জীবন চাটুর্যেকে। ভাত খেতে নেই, ময়দা খাওয়াই বিধি, কিন্তু মুখে দেবার মতো একটু কিছু থাকলে আর সব হাঙ্গামা করেন না।
পাকা কলা প্রায়ই ঘরে থাকে, আর নারকোল নারকোল কুড়ে তার সঙ্গে 3-4টে কলা চটকে খেয়ে নেন। শেষে একটু গুড় গালে দিয়ে জল খান। ফলের পরে জল খেলে চণ্ডালের আহার হয়, তাই একটু মিষ্টি খাওয়া বিধি। কিন্তু সে যাই হোক, এইতেই চলে যায় তার একটা দিন, এইতেই চালিয়ে নেনও সাধারণত। এবারে বড় বিপদে পড়ে অন্য ব্যবস্থা করতে হয়েছে। কলা পাকেনি আজ 1 মাসের মধ্যে 1 কাঁদিও। পাক তো রং ধরব ধরব হয়েও ছিল, কিন্তু পুরো 2টি কাঁদি কলা কোন হাভাতের ঘরের বেটা বেটিরা, কোন আতকুড়োর পুষ্যিপুত্ররা কেটে নিয়ে গেছে চুরি করে। আর যা আছে নিতান্তই ছোট, অপুষ্ট, কেটে চট জড়িয়ে রাখলেও পাকবে না এখন। অন্য ব্যবস্থা বলতে রুটি পরোটা নয় অবশ্য। বাজার থেকে ময়দা আটা আনিয়ে রুটি করতে বসার মানুষ নন শ্যামা। অবশ্য তার একটা অজুহাতও আছে। দাঁত সব থাকলেও জখম হয়েছে একটু, রুটি পরোটা চিবোতে কষ্ট হয়। আরও কারণ আছে, রুটির সঙ্গে তরকারি চাই। এইসব দিনে যা সাধারণ দস্তুর তার, তাই করেছিলেন। বহুকাল পরেই এপাট করলেন তিনি। খুদের সঙ্গে একগাল ডাল ভিজিয়ে সরু চাকলি করেছিলেন খান কতক, তাই 2 দিদি নাতিতে দুপুরবেলা খেয়েছিলেন। বাড়তি 3-4খানা পড়েছিল বলাইয়ের ও বেলার মতো। জিনিসটার ঘটা যত না থাক, ল্যাঠা আছে। এক হাতে চাল ডাল বাটা গোলা, আবার একখানি করে তোলা, এইতেই খেয়ে উঠতে উঠতে বেলা 4টে বেজে গিয়েছিল। তারপর বাসন মেজে রান্নাঘর আর দাওয়া নিকিয়ে কাপড় কেচে আস্তে আস্তেই সন্ধে হয়ে গেল। সারাদিন একটানা খাটুনি আজকাল আর পেরে ওঠেন না, ক্লান্ত হয়ে পড়েন। সন্ধে হলে তো আর যেন বয় না, কেবলই শুয়ে পড়তে ইচ্ছে হয়। শুয়েই পড়েন সাধারণত, তবে ঘরদোর তখন সারা হয় না। বলাইয়ের খাওয়ার সময় একবার লম্প জ্বালাই হয়, সেই সময়ই সেসব সেরে নেন। অবশ্য অন্যদিন ভাতের ব্যবস্থা রান্নাঘরেই হাঁড়িতে থাকে, সেখানে গিয়ে ঠাই করে বেড়ে দিতে হয়। আজ সেসব কোনো পাট নেই। সরু চাকলি 4খানা 1 চিলতে কলাপাতার ওপর বাটি চাপা আছে দালানের মধ্যে। যখন হোক বাটি তুলে খেয়ে নিতে পারবে। হাওয়ার গতিক ভালো বোধ হচ্ছে না, ক্রমশ যেন বেড়েই চলেছে ঝিরঝিরে বৃষ্টি, তবু হাওয়ার বেগে ছুঁচের মতো বিঁধছে গায়ে সে। সন্ধ্যা দেবার চেষ্টা করলেন শ্যামা, প্রদীপ জ্বলল না। ঘরে দ্বিতীয় আলোর ব্যবস্থা বলতে অদ্বিতীয় লম্প, সেও এ বাতাসে জ্বলবে না। সুতরাং দিনের আলোর শেষ আমেজটা থাকতে থাকতে বাইরের ঘর রান্নাঘরে তালা দিয়ে সদর দরজা ভেজিয়ে খান কতক ইট সাজিয়ে তা আটকে দিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে দালানে এসে আশ্রয় নিলেন। আলো জ্বলে না কোনোদিনই, তাতে কোনো অসুবিধাও হয় না। শ্যামা শুয়ে পড়েন বটে সকাল সকাল, কিন্তু জেগে থাকেন অনেক রাত পর্যন্ত। তিনি রাজগঞ্জের ভোঁ শুনে শুনে সময় নির্ণয় করেন, যথা সময় উঠে খেতে দেন নাতিকে। নিজেরও কিছু খাওয়ার প্রয়োজন থাকলে সেই সময় খেয়ে দৌড় তারা দিয়ে শুয়ে পড়েন। বলাই সন্ধ্যা থেকে যতক্ষণ না শ্যামা উঠে খেতে দেন, মায়ের মতো দালানের একটা জানলাতে চুপ করে বসে থাকে। শ্যামার ভয় হয় মধ্যে মধ্যে মায়ের রোগে যাবে না তো শেষ অবধি। অন্ধকার জমাট হয়ে থাকা কাঁঠাল গাছটার পাতার ফাঁকে ফাঁকে জোনাকিগুলো জ্বলে আর নেভে, বসে বসে তাই দেখে। বাইরে নক্ষত্রের একটা আলো থাকে, এবাড়ির উঠোনে তাও নামে না। সেই ক্ষীণ আলো এই অসংখ্য গাছপালা পত্রপল্লবের দুর্ভেদ্য অন্তরাল ভেদ করতে পারে না। তা হোক, তবু দালানের খোলা দোরের কাছটাতে একটু আলোর আভাস পাওয়া যায়। দিদিমার বিছানাটাও আন্দাজে আন্দাজে ঠাহর করতে পারে। আজ কিন্তু দুজনেরই আলোর কথাটা মনে হলো। হাওয়া জলের ঝাপটায় জানালা খুলে রাখা গেল না, দরজাও বন্ধ করতে হলো। তার ফলে ভেতরের অন্ধকার ভয়াবহ হয়ে উঠল একেবারে। কি যেন গলা টিপে ধরছে ওদের। আলো নিভিয়ে শুয়ে পড়ে অন্যদিন দরজা বন্ধ করে, তবু জানালাটা খোলা থাকে। আজ সবই বন্ধ। শ্যামার নিজেরই হাঁফ ধরার মতো হলো। তিনি বলতে বাধ্য হলেন, তা না হয় লম্পটাই জাল না বাপু, একটু দৌড় জানলা বন্ধ আছে, হাওয়ার ভয় তো নেই। কিন্তু লম্পটা জ্বালতে গিয়ে দেখা গেল তাও আছে। পুরনো বাড়ির জানালা কপাট কম দামেরই ছিল নিশ্চয়ই। নিবারণ দাসের সঙ্গতি বেশি ছিল না, একেবারে নিরন্ধ্র চাপা নয়, বেশ একটু আধটু ফাঁক আছে। কোথাও কোথাও
আলগা হয়ে গেছে কাঠ কিছু কিছু। সেসব সামান্য সামান্য ফাঁক দিয়ে প্রচুর বাতাস আসছে। সংকীর্ণ পথ দিয়ে প্রবল বেগে বাতাস ঢোকার ফলে একটা শীষ দেবার মতো শব্দ হচ্ছে অবিরাম। সে হাওয়ায় বদ্ধ ঘরেও লম্ফর শিখা স্থির থাকে না, নিভে যাওয়ার মতোই অবস্থা হতে লাগলো বারবার। বেগতিক দেখে শ্যামা নিজেই বেঁকে চুরে উঠে প্রায় হামা দিয়ে এসে তাড়াতাড়ি সেটা জলের কলসির খাঁজে সরিয়ে দিলেন। কিন্তু তাতে নিভে যাওয়াটা বাঁচলেও শিখার কেঁপে কেঁপে ওঠাটা নিবারিত হলো না, আর তার ফলেই ধোঁয়া বেরোতে লাগলো প্রচুর। দেখতে দেখতে বিশ্রী কেরোসিনের গন্ধে ঘর ভরে উঠল, অর্থাৎ নতুন এক উপসর্গের সৃষ্টি হলো। বাইরে বাতাসের শব্দ ক্রমেই বেড়ে উঠছে ওধারে। করকরাট বাঁশবনের শব্দ হচ্ছে। কটকট শব্দ করে বেঁকে বেঁকে উঠছে বড় বাঁশগুলো। বাঁশে বাঁশে ঠোকাঠুকি হচ্ছে অবিরত। রান্নাঘরের মটকাতে চরচর করে টান পড়ছে মধ্যে মধ্যে। সমস্ত চালাটা যেন উঠে পড়ছে খানিকটা করে। আরও বার কত কেমন টান পড়লেই উড়েই যাবে হয়তো। পুরনো দড়ি, সে প্রবল আকর্ষণ রুখতে পারবে না। ওদের মিষ্টি আমড়ার গাছটা বোধহয় পড়ে গেল পুকুরের মধ্যে, অন্তত সেই রকমই একটা বিরাট শব্দ হলো। গাছ আরো ভাঙছে বোধহয়, মরমর করে বড় বড় ডাল ভেঙে পড়ছে। সে শব্দই হাওয়ার শব্দ ভেদ করেও শুনতে পাচ্ছে ওরা। দুমদাম নারকোল পড়ছে। সুপুরি নারকোলের বড় বড় পাতাগুলো বাতাসে ঘুরতে ঘুরতে এসে আছড়ে পড়ছে ওদের দেওয়ালে, ওদের ছাদে, অন্য গাছের ওপরও। ঝড়ই, এবার আর কোনো সন্দেহ রইল না। রীতিমতো বিরাট ঝড় একটা। শ্যামার মনে পড়ল সেবারে সেই আশ্বিনের ঝড়ের কথা। অস্পষ্ট হলেও মনে আছে সে কথাটা। তেমনি প্রলয়কাণ্ড একটা কিছু হবে না তো? আশ্বিন তো শেষ হয়ে আসতে গেল বাবু। আজই বোধহয় সংক্রান্তি, কিংবা আজ কার্তিক মাসের পয়লা, কে জানে বাপু। দূরে বোধহয় টিনের চালা উড়ে গেল একটা। বিকট ঝনঝন শব্দ হতে লাগলো কিছুক্ষণ ধরে, গাছে গাছে বা বিভিন্ন বাড়ির দেওয়ালে দেওয়ালে বেঁধে। গাছও ভেঙে পড়ছে মধ্যে মধ্যে, সে শব্দ ওদের পরিচিত। এখান থেকে ওই ঘরের মধ্যে বসেই বলে দিতে পারে কত বড় গাছ পড়ল। ইস, সদর দরজাটাও থাকবে না বোধহয়। শুয়ে শুয়েই বিলাপ করতে লাগলেন শ্যামা। সামান্য 10-12খানা ইটের চাপ আর কতক্ষণ সহ্য করতে পারবে? ভেতরে কেরোসিনের ধোঁয়া অসহ্য হয়ে উঠছে। ভুসুগুলো বাতাসে উঠছে ঘরের মধ্যেই। বলাইয়ের মুখে মাথায় এসে পড়ল কতকগুলো। অবশেষে এক সময় ধুত্তর বলে একটা অস্ফুট শব্দ করে দালানের দরজাটা খুলে ফেলল বলাই। দমকা হাওয়ার সঙ্গে জলের ছাদ ঢুকে দালানের অনেকখানি পর্যন্ত ভিজিয়ে দিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আলোটাও গেল দপ করে নিভে। ও কি মুখ পোড়া, আবার দরজা খুললি কেন? যতা সব বসেছে ভিজে গেল। ও আবার কি ঢং, বাগানে যাবি নাকি এত রাত্রিরে? আবার পেট ব্যথা করছে? শ্যামা ব্যস্ত হয়ে উঠলেন, তবে তখনই উঠতে পারলেন না। আজকাল একবার শুলে ওঠা বড় কষ্টকর তার পক্ষে, বেশ একটু সময় লাগে। শ্যামা শুয়েই পুনশ্চ প্রশ্ন করলেন, কি রে, সঙ্গে যাব? দাঁড়াতে হবে? বলাই কোনো উত্তরে দিল না। সাবধানে একটা কপাট ভেজিয়ে দিয়ে চেপে ধরে রইল সেটা। দাঁড়িয়ে ভিজতে লাগলো সামনে। বাইরে তখন প্রকৃতির একটা বিরাট পাগলামি শুরু হয়ে গেছে। ঝড়ের বেগ যথেষ্ট এমনিতেই, তার মধ্যেই আবার বোঁ করে যেন ক্রুদ্ধ গর্জন করে উঠছে এক একবার। সে সময় দৌড় জানলাগুলো ঝনঝন করে কেঁপে উঠছে। ভাগ্যে অভয়পদ সব জানলাতে দরজায় লোহার আলতারাপ ছিটকিনি লাগিয়ে দিয়ে গেছে। আগেকার জরাজীর্ণ কাঠের ছিটকিনি থাকলে দৌড় জানালা বন্ধ রাখা যেত না। রান্নাঘরের চালাটার অবস্থায় খুব খারাপ। খ্যাপা হাওয়ায় দমকা আঘাতে ফুলে ফুলে উঠছে। বেশ খানিকটা ওপরে উঠে যাচ্ছে এক একবার। মনে হচ্ছে এখনই মটকার বাঁধন ছিঁড়ে উড়ে যাবে চালাটা, অথচ ঠিক ছিঁড়ছেও না। শেষ পর্যন্ত শুধু ওর সেই সহস্র নারীর পাকে পাকে প্রবল টান পড়ার চালাটা যেন কুকিয়ে আর্তনাদ করে উঠছে সেই সময়টায়। দড়ি কাদের কোলাহল শোনা যাচ্ছে, বুঝি চেঁচিয়ে কাঁদছে কারা। অবশ্যই বাতাসের তাণ্ডবে কান্নার মতো শব্দ তো চারিদিকেই, তবু মনে হচ্ছে বাউরিদের বাড়ি থেকে কান্নার আওয়াজ উঠছে একটা। ওদের টিনের চালা উড়ে গেছে সম্ভবত, কিংবা ঘরই ভেঙে গেছে সব শুদ্ধ। গাছপালা তো বোধহয় কারোর বাগানে থাকলো না। প্রায়ই মরমর মরাত শব্দ উঠছে। বড় বড় গাছ ভেঙে পড়ছে কোথাও না কোথাও। এই বোধহয় প্রলয়, বলাই মনে মনে বলল। এবার শ্যামা উঠে এলেন
বেঁকে চুড়ে কোমরটা সামলে সোজা হয়ে দাঁড়ালেন ওর পেছনে। বলি, কি হচ্ছে কি? ঘরে যে নদী নালা বয়ে গেল, এমন করে দাঁড়িয়ে ভিজছিস কেন? বলাই যেন এতক্ষণে একটু নড়ে চড়ে উঠল আবার। বলল, তুমি দৌড় দাও দিদিমা, আমি বাইরে থাকি, ডাকলে দৌড় খুলে দিও। মর, বাইরে থাকবি কি? চারিদিকে পাতা উঠছে, বড় বড় গাছের ডাল ভেঙে এসে পড়েছে, শেষে কি একটা খুন খারাপি কাণ্ড হবে? তা হোক, তুমি দৌড় দাও, আমি রান্নাঘরের দাওয়ায় গিয়ে বসছি। বলতে বলতেই তরতরিয়ে উঠোনে নেমে গেল সে। যেতে গিয়ে সেই জল কাদার উপর হুমড়ি খেয়ে পড়লও একবার। মাগো! অস্ফুট শব্দ করে উঠল ভয়, কারণ মনে হলো কি যেন একটা বিরাট পত্রপল্লবের স্তূপের মধ্যে জড়িয়ে গেল সে। কিন্তু সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চমকে উঠতে আশ্বস্ত হলো। কাদের একটা প্রকাণ্ড পেঁপে গাছ, ফুল ফল শুদ্ধ উড়ে এসে পড়েছে তাদের উঠোনে। তাদের নয়, তাদের এত বড় পেঁপে গাছ নেই। হয়তো মল্লিকদের বাড়ি কিংবা চাটুজ্যেদের বাড়ি থেকে উপড়ে চলে এসেছে ঝড়ের টানে। শ্যামা নিরুপায় হয়ে দরজা বন্ধ করে দিলেন। তার এই বয়সে এসব দস্যিপানা সয় না। ভিজে জ্বর হয়, ওই জব্দ হবে, টাঙিয়ে রেখে দেবেন তিনি, একগাল মুড়ি খাইয়ে। আদর সোহাগ করে ডাক্তারও ডাকবেন না, কিংবা সাগু বার্লি মিশ্রি এনে তোয়াজ করে খাওয়াতে বসবেন না। পাগল, ছোঁড়াটাও পাগল হয়ে গেছে, মায়ের রোগে গেছে একেবারে। দরজা বন্ধ করে অন্ধকারেই হাতড়ে হাতড়ে এসে আবার শুয়ে পড়লেন। যা হবার হোক গে, তার মাথায় ছাদটানা ভেঙে পড়লেই হলো। বলাইও পেঁপে গাছ থেকে মুক্তি পেয়ে দুটো বড় বড় নারকোল পাতায় হোঁচট খেয়ে দাওয়ায় এসে উঠল। চালটার গতিক ভালো নয়। মনে মনে হিসাব করতে বসলো বলাই। বছর চারেক আগে বড় মামা শেষ চাল বাঁধিয়েছিলেন দাঁড়িয়ে থেকে। সে দড়ি কি এতদিনে পচে যায়নি? তা যাকে, জ্বালাটা উড়ে গেলেও দেওয়াল চাপা পড়বে না, পাকা দেওয়াল। তবে তার ভয় করতে লাগলো অন্য কারণে। সদর দরজায় কে যেন দুমদুম করে লাথি মারছে, বেশ জোরেই মারছে। ঝনঝন করে উঠছে কপার দুটো। ঘর থেকে শোনা যায়নি এতক্ষণ, এখানে এসে বেশ স্পষ্ট শুনছে। কে এলো এই রাত্রে, এই দুর্যোগের মধ্যে? ডাকাত নয় তো? তার দিদিমার ধন অপবাদ বেশ ভালো রকমই আছে। ডাকাতি করতে হলে এই প্রকৃষ্ট অবসর। আজ একটি প্রাণীও বেরোবে না ঘর থেকে, ওদের খুন করে মেরে রেখে গেলেও না, শুনতেই পাবে না কেউ তাদের চিৎকার। আড়ষ্ট কাঠ হয়ে বসে রইল বলাই। ওদিকে লাথি মেরেই যাচ্ছে তারা। এখনই হয়তো কপারটা ভেঙে পড়বে, বেশ বুঝতে পারছে বলাই। তারপর কিন্তু কপারটা ভাঙল না অনেকক্ষণ অবধি। লাথি চলতেই লাগলো সমানে। ক্রমে বলাইও বুঝতে পারল ব্যাপারটা। লাথি কেউই মারছে না, ওটাও হাওয়ার কীর্তি। হাওয়াতেই ঝনঝন করে উঠছে দরজাটা। একটু আশ্বস্ত হলো সে। আবার নিশ্চিন্ত হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ ভরা মেঘ, কিন্তু তারই মধ্যে কেমন যেন একটা অনৈসর্গিক আলো ফুটে উঠেছে দিক চক্ররেখায়। সে আলো মনে কোনো অভয়ের বার্তা আনে না, আতঙ্ক জাগায়। এখান থেকে আকাশটা এতখানি দেখা যায় না অন্যদিন। আজ গাছপালা বিস্তর ফাঁক হয়ে যাওয়ায় এতটা পরিষ্কার দেখা যাচ্ছে। গাছপালা পড়েই যাচ্ছে বিপুল শব্দ করে। ছোটখাটো গাছ অথবা বড় গাছের ডাল মাটির দিক থেকে বাতাসের টানে শূন্যে উঠে যাচ্ছে, শূন্যেই পাক খাচ্ছে ঘূর্ণি হাওয়ায়। পর্ব পর্ব করেও আবার দূরে সরে যাচ্ছে। কোথায় গিয়ে পড়ছে কে জানে, কোথায় পড়বে কিনা আদৌ তাই বা কে জানে। একটা দুটো বহুক্ষণ ঘুরে যেন ক্লান্ত হয়ে ওদের উঠোনে বা ছাদে এসে আছড়ে পড়ছে, আবার চলেও যাচ্ছে হয়তো খানিক পরে। মধ্যে মধ্যে বিদ্যুৎ চমকের সময় বড় বড় গাছের ডালগুলোকে ঘুরপাক খেতে দেখলে যেন কেমন করে ওঠে মনের মধ্যে। ঝড় বেড়েই চলল রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে। প্রকৃতি সত্যিই যেন ক্ষেপে গিয়েছে। বহু হাজার পাগলা হাতি যেন ছেড়ে দিয়েছে কে আকাশে। এমন দাপাদাপি বলাই জীবনে কখনো দেখেনি বা শোনেনি। ঝড় জল বর্ষাকালেই হয়, কিন্তু সে ঝড় যে এমন প্রলয়ঙ্কর হতে পারে, তার সামনে মানুষের সমস্ত শক্তিকে এত তুচ্ছ, এত অকিঞ্চিতকর মনে হয়, সে অভিজ্ঞতা ওর ছিল না। কেউ ওকে বলে দেয়নি, বললেও এ জিনিস ধারণা করা সম্ভব নয়। জলে ভিজে ভিজে শীত করতে লাগলো বলাইয়ের। দাঁতে দাঁত লেগে কাঁপুনি শুরু হলো। তবু সে ভেতরে গেল না বা দিদিমাকে দৌড় খুলে দিতে বলল না, বরং কেমন যেন একটু অদ্ভুত আনন্দ বোধ করতে লাগলো সেই কষ্টটার মধ্য থেকেই। পিশাচের মতোই ধ্বংসলীলা দু চোখ দুই কান ভরে পান করতে লাগলো যেন। যত গাছপালা ভাঙে
যত দূরে পাড়ায় পাড়ায় চালা উড়ে যাবার বা বাড়ি ভেঙে পড়ার শব্দ হয়, ততই যেন আনন্দ বাড়ে তার। হি হি করে হাসে সে কাঁপতে কাঁপতেই। আর আপন মনে বলে, মর মর, সবাই মর, সবাই মিলে সব পুড়িয়ে এক গাড়ি চা। কাল সকালে কেউ না বেঁচে থাকে আর, পড়ুক না, সব বাড়িগুলো ভেঙে পড়ুক, তাহলে আমি হরিণ নড়দি, সব যাক, সব যাক। পরের দিন সকালেও সে ঝড় থামল না, ঝড়ও না, জলও না। ঘর থেকে বেরোতেই পারে না কেউ। বারোয়ারি তলার ঠাকুর নাকি গলে গেছে জল পড়ে পড়ে। মহাদেবের মা ভিজতে ভিজতে এসে খবর দিয়ে গেল, এমন অলক্ষণে কাণ্ড জন্মে দেখিনি মা। বাচ্চা বাচ্চাগুলোকে বাঁচাবো কেমন করে তাই ভেবে পেটের মধ্যে হাত পা সেঁধিয়ে যাচ্ছে। তা এই কি তাহলে কলিযুগের শেষ হলো? হে বামুন মা! সে তথ্য শ্যামাও জোগাতে পারেন না। সকালে উঠে বাগানের চেহারা দেখে তার চোখে জল এসে গেছে। ফলন্ত গাছ সব কোথায় যেন কি লণ্ডভণ্ড হয়ে গেছে। কার একটা নারকেল গাছের মাথায় এসে পড়েছে তার পুকুরের জলে। তারও একটা নারকেল গাছ পড়ে গেছে। লোকসান যা হবার তা তো হয়েছেই। এখন এই জঞ্জাল তিনি মুক্ত করাবেন কাকে দিয়ে? কত দিনে পয়সা খরচ করে লোক লাগাতে হবে নাকি শেষ পর্যন্ত? এসব যে তারা দিদি নাতিতে পারবেন বলে মনে হয় না। রাত্রে জেগে থাকবো মনে করেও ঘুমিয়ে পড়েছিলেন শ্যামা। শেষ রাত্রে হঠাৎ চমক ভেঙে গাঢ় অন্ধকারে ভয় পেয়ে চেঁচিয়ে উঠেছিলেন একবার। কারণ তখনও সে গর্জন সমানই চলছে বাইরে। দাপাদাপি গর্জনের কিছুমাত্র বিরাম নেই। তারপর একটু সামলে নিয়ে ব্যাপারটা মনে করবার চেষ্টা করতেই মনে পড়ে গেল বলাইয়ের কথা। তাড়াতাড়ি দরজা খুলে অল্প অস্পষ্ট ভোরাই আলোতে দেখলেন সে তখনও দাওয়ায় বসে বসে ভিজছে আর ঠকঠক করে কাঁপছে। অগত্যা শ্যামাকেও ভিজে ভিজে নেমে আসতে হয়েছিল। তিনিও হুমড়ি খেয়ে পড়েছিলেন একবার পেঁপে গাছটায়। তবে তার খুব লাগেনি। উঠে বলাইয়ের কনুইটা ধরে টানতে টানতে ভেতরে নিয়ে এসেছিলেন। আপদ বালাই, 7 জন্মের আপদ বালাই সব। যত রাজ্যের আপদ বালাইরা আমার কাছে মরতে আসে একধার থেকে। আর কোথাও তো যেতে পারে না, আর কোনো চুলো মনে পড়ে না তো, যেন সার বেঁধে বসে থাকে সব আমাকে জ্বালাবে পোড়াবে বলে। বকতে বকতে ওর কাপড় ছাড়িয়ে গা মুছিয়ে বিছানায় শুইয়ে দিয়েছিলেন কাঁথা চাপা দিয়ে। বলাইও কোনো প্রতিবাদ করেনি। কাঁপতে কাঁপতে তখন রীতিমতোই কষ্ট হচ্ছিল তার। বিছানার উষ্ণতার মধ্যে আসতে পেয়ে বেঁচে গেল সে। সেই থেকেই সে ঘুমোচ্ছে। কত বেলা হচ্ছে তার শ্যামা ঠাউর পাচ্ছেন না। রাজগঞ্জের ভোঁ বোধহয় বন্ধ আছে, কিংবা এই আওয়াজে শুনতে পাচ্ছেন না। শ্যামা আর এর ভেতরে ঘর দোর মোছা বাসি পাটের চেষ্টা করলেন না। অবিরাম আবর্জনা বাড়ছে। কত করবেন তিনি? ঘরের বাইরেই বেরোনো যাচ্ছে না, ভিজে ভিজে এসব করতে পারবেন না। আজ সপ্তমী পুজো। 8টা-9টার মধ্যে দুটি ভাত ফুটিয়ে খেলে খাওয়া যেত। বলির হাঁড়িতে খেতে নেই। তা বলি কি ভোরবেলা হয়? ওসব মানেন না শ্যামা। সকাল করে দুটো খেয়ে নিলেই হলো, তাতে বলির হাঁড়ির দোষ হবে কেন? তা আজ আর সে ব্যবস্থা করা গেল না। কত বেলা, তাই তো ঠাহর হচ্ছে না। মনে পড়ল বাসি সরু চাকলি কখানা পাতাতে বাটি ঢাকা পড়ে আছে, বলাই খায়নি। হয়তো এলিয়ে নাল কেটে গেছে একটু একটু। তা হোক, ওইগুলোই তিনি খাবেন ক্ষণ। বলাইকে একগাল ডাল ভাতে দিয়ে দুটো ভাত খাইয়ে দেবেন যখন হোক। বলাই উঠুক, রান্নাঘরের মধ্যে এই পাতার জালে তিজেলটা করে ভাত চাপিয়ে দেবেন তখন। শ্যামাও স্তব্ধ হয়ে বসে বসে প্রকৃতির এই অভাবনীয় তাণ্ডব দেখতে লাগলেন। সেদিন সন্ধ্যার দিক থেকেই একটু একটু করে কমে এলো ঝড় জলের দাপট। পুরো দুদিন ধরে অশোভন মাতামাতি করার পর যেন শ্রান্ত হয়ে পড়লেন প্রকৃতি। অষ্টমীর দিন ভোর থেকে নিস্তব্ধ শান্ত হয়ে গেল চারিদিক। একটু একটু করে পৃথিবী আবার তার স্বাভাবিক জীবন স্পন্দন খুঁজতে শুরু করলো। থেমে যাওয়া নিঃশ্বাসটা ভরসা করে টানতে আরম্ভ করলো আবার। কিন্তু এই স্তব্ধতা শ্মশানের স্তব্ধতা। যতদূর দৃষ্টি যায় ক্ষতি চোখে পড়ে শুধু। যা কিছু শোনা যায় শুধু মানুষের সর্বনাশের বিবরণ, বিশেষত গরিব মানুষের। তাদের ঘর গেছে, বাড়ি গেছে, গরু গেছে, ছাগল গেছে, ধান গেছে, চাল গেছে, প্রাণও গেছে বহু জায়গায়। মা এবার এসেছেন যেন শ্মশানবাসিনী ভৈরবীর বেশে, পুত্রকন্যা নয়, ডাকিনী যোগিনীদের সহচরী করে। তাদেরই
তাথিয়া তাথিয়া নাচে পৃথিবী টলমল করছে দুদিন। প্রলয়ের আভাস ঘনিয়ে এসেছে তার বুকে। আজ তারা বিদায় নিয়েছে, কিন্তু শ্মশানে করে রেখে গেছে চারিদিক। তবু তখনও সর্বনাশের পরিমাণটা পুরো জানা যায়নি, কারণ জানার উপায় ছিল না। খবর পাওয়া গেল কদিন পরে। সত্যি সত্যি সর্বনাশ হয়ে গেছে মেদিনীপুরে। সেই চীন সাগরের হারিকেন বা টাইফুন যেন পথ ভুলে এসে হাজির হয়েছিল বঙ্গোপসাগরের কালো জলে। সে তার চিহ্ন রেখে গেছে মৃত্যুতে আর ধ্বংসেতে। সমুদ্র থেকে পর্বত প্রমাণ ঢেউ উঠে বড় বড় দোতলা তেতলা বাড়ি ডুবিয়ে ভাসিয়ে দিয়ে গেছে। সে ভয়ঙ্কর দৃশ্যের আতঙ্কে মূর্ছাতুর হয়ে পড়েছে অধিকাংশ প্রাণী। প্রাণ রক্ষার চেষ্টা করতে হাত পা ওঠেনি তাদের। এরকম যে হয় তাই কারোর জানা ছিল না। স্মরণকালের মধ্যে এরকম মূর্তি সাগর জলের তারা দেখেনি। সাইক্লোন তারা জানে, ঝড় এর আগেও বড় বড় হয়ে গেছে, কিন্তু এর চেহারা একেবারে আলাদা। এ একেবারে ভিন্ন জাতের। সাগরের জল বহুদূর পর্যন্ত জনপদের মধ্যে চলে এসেছে। সচল পর্বতের মতো ঢেউ এসে ডুবিয়ে ভাসিয়ে দিয়েছে তাদের। জল যখন সরে গেছে তখন শুধু সার সার সব দেহই নজরে পড়েছে। জীবিত প্রাণী বিশেষ নয়। কত দেহ ভেসে গেছে তাও কেউ জানে না। কত দেহ পাঁক কাদা ঘেঁটে বার করতে হয়েছে। এরকম সাংঘাতিক ধ্বংসলীলা এ জেলার লোক কেউ কখনো দেখেনি। মহাপ্রলয়ের স্বাদ পেলেও তারা এই ঘন্টায়। তাও সর্বনাশের পূর্ণ পরিমাণটা একেবারেই জানা যায়নি, কারণ বলবার মতো বিশেষ কেউ ছিল না। যারা বেঁচে ছিল তাদেরও সংবাদ পাঠানোর মতো অবস্থা ছিল না। স্তম্ভিত হয়ে গিয়েছিল তারা। তাছাড়া সংবাদ আসার পথও রুদ্ধ। টেলিগ্রাম টেলিফোন কিছুই নেই। খুঁটিগুলোরও চিহ্ন নেই কোথাও কোথাও। ব্রিটিশ সরকার বহুদিন ধরে সুযোগ খুঁজছিলেন মেদিনীপুরকে জব্দ করবার। এই সুযোগে তারা মানুষের যাতায়াত বন্ধ করে দিলেন। বিনা হুকুমে বাইরে কেউ ঢুকতে পারবে না সেখানে। সেবাব্রতীরাও কেউ নয়। দুঃখিত হলো সবাই। শিউরে উঠল ভগবানের এই নির্মম মার প্রত্যক্ষ করে। শুধু শ্যামা শুনে বললেন, বেশ হয়েছে, খুব হয়েছে। কেন, ইংরেজদের সঙ্গে লড়াই করার অত সাধ? কর এখন লড়াই। দেখলি তো ভগবান শুদ্ধ ওদের দিক। চালাকি করতে গেছিলি, দিলে ঠান্ডা করে। এখন থাকুক কাঁকর মাটির চিবি যেমনকে তেমনি। তিনি যেন একটা ব্যক্তিগত বিজয় গর্ব অনুভব করেন। তাঁরই স্বদেশবাসী, স্বভাষাভাষী কতগুলো মানুষের মর্মান্তিক এই দুর্দশায়। আজকের মতো পৌষ ফাগুনের পালা এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।